জনপ্রতি ১,০৯,১৪৫ টাকা কমিয়ে প্রথমবারের মতো সরকারিভাবে দুটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সাধারণ প্যাকেজে খরচ পড়বে ৪,৭৮,২৪২ টাকা, দ্বিতীয় প্যাকেজ ৫,৭৫,৬৮০ টাকা। এছাড়া বেসরকারি প্যাকেজ খরচ ধরা হয়েছে ৪,৮৩,০০০ টাকা। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে হজ প্যাকেজ ২০২৫ ঘোষণা করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। হার্ট, কিডনি, হাঁপানির গুরুতর রোগীদের হজে যেতে নিরুৎসাহিত করা হচ্ছে বলে জানান তিনি। উপদেষ্টা জানান, আগামী ৩০ নভেম্বরের পর নিবন্ধনের সময় বাড়ানো হবে না। কোন এজেন্সি চুক্তি অনুযায়ী হজ যাত্রীদের সেবা না দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। সরকারি টাকায় ফ্রি হজ করার এই প্র্যাকটিসটা বন্ধ করা দরকার এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি হজ ব্যবস্থাপনার সাথে যুক্ত নয় এমন কোন ব্যক্তিকে আমরা গেস্ট হিসেবে হজে নেব না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও নাশকতার 11টি মামলা বাতিল করেছেন হাইকোর্ট। মামলা বাতিল চেয়ে করা আবেদনের শুনানি শেষে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। এ সময় বিচারক বলেন, কারো বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন হয়। এই মামলা করার ক্ষেত্রে মন্ত্রণালয়ের কোনো অনুমতি ছিল না। 2015 সালের ডিসেম্বরে এক আলোচনা সভায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত বক্তব্য দেয়ায় খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা সিএমএম কোর্টে রাষ্ট্রদ্রোহের মামলা করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মশিউর মালেক। এছাড়া 2015 সালে সরকার বিরোধী আন্দোলন চলাকালে নাশকতার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় 3টি ও দারুস সালাম থানায় 7টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় এফআইআর-এ খালেদা জিয়ার নাম না থাকলেও চার্জশিটে তার নাম ঢুকানো হয়। দীর্ঘদিন থেকে হাইকোর্টের আদেশে এসব মামলার কার্যক্রম স্থগিত ছিল। খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে 11টি মামলা বাতিল করল উচ্চ আদালত। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনীতিবিদ ছাড়া সংস্কার সফল হবে না মন্তব্য করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। মইনুল হাসানের রিপোর্ট। বিএনপির দীর্ঘদিনের মিত্র ন্যাশনাল পিপলস পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সমমনা দল ও জোটের শীর্ষ নেতারা যোগ দেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণ আন্দোলনে স্বৈরশাসক শেখ হাসিনার পতন হলেও ছাত্র জনতার অর্জনকে নস্যাৎ করতে দেশি বিদেশি নানা চক্রান্ত ষড়যন্ত্র চলছে। আমাদের সামনে যে সংকট, আমাদের সামনে যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলি হচ্ছে যে আমাদেরকে একটি গণতান্ত্রিক ব্যবস্থা অতি দ্রুত বাংলাদেশে প্রবর্তন করতে হবে। যুদ্ধ শেষ হয় না, রাজনৈতিক সংগ্রাম কখনো শেষ হয় না। আমাদেরকে বিপদগ্রস্ত করবার জন্য, আমাদের অস্তিত্বকে বিপন্ন করবার জন্য সবসময় চেষ্টা হয়েছে। সার্চ কমিটি গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে দেশের শাসনভার তুলে দেয়া। তারা একটা নির্বাচন কমিশন গঠন করার জন্য একটা সার্চ কমিটি করেছেন। যদিও আমাদের প্রত্যাশা ছিল যে কমিশন সার্চ কমিটি গঠন করার আগে তারা রাজনৈতিক দলগুলো যারা স্টেক হোল্ডার্স তাদের সঙ্গে তারা একটু পরামর্শ করবেন, এটা আমাদের একটা প্রত্যাশা ছিল। যাই হোক, সেই জন্য আমরা এটাকে কোনো বড় ধরনের কোনো সমস্যা মনে করছি না। আমরা মনে করি সেটাও হোক, দ্রুত ইলেকশন কমিশন হোক এবং ইলেকশন কমিশন ওদের দ্রুততার সঙ্গে তাদের যে কাজ, সেই কাজটা তারা করে নির্বাচনের ব্যবস্থা করবে। ছাত্র জনতা, রাজনৈতিক দল সবার ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে দেশকে স্বৈরাচার মুক্ত করা সম্ভব হয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান জানান। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।
144টি মামলায় পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক 5 মন্ত্রী সহ 8 জনকে আরও 41 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরীফুর রহমান ও মোহাম্মদ ইমরান আহমেদের আলাদা দুটি আদালত শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন। এর মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, বহিষ্কৃত সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম রয়েছেন। এর আগে সকালে তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে রাজধানীর পৃথক দুটি মামলায় আনিসুল হকের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর মধ্যে হাইকোর্টের জাল ভোটের ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় 5 দিন ও বাড্ডা থানায় হত্যা মামলায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আব্দুল্লাহ আল মামুনকে ধানমন্ডি থানার মামলায় 3 দিন ও বংশাল থানার মামলায় 4 দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। মোহাম্মদপুর থানার মামলায় সাধন চন্দ্র মজুমদার 3 দিন ও যাত্রাবাড়ি থানায় মামলায় শাহজাহান খানের 3 দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। এছাড়া নিউ মার্কেট থানার মামলায় জিয়াউল, চকবাজার থানার মামলায় হাজী সেলিম, ধানমন্ডি থানার হত্যা মামলায় ইনু ও চকবাজার থানার মামলায় তানভীরের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আজও রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা। বেলা 11টার দিকে ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এর আগে ঢাকা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা। সড়ক অবরোধের ফলে সায়েন্স ল্যাব এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এক বিবৃতিতে জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের দাবি বিবেচনার জন্য সরকার ইতোমধ্যেই কমিটি গঠন করেছে, যারা 7 সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেবে। সেই প্রতিবেদনের আলোকেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। উপদেষ্টা বলেন, রাস্তা অবরোধ, আন্দোলন ও আলটিমেটামের মাধ্যমে বিশ্ববিদ্যালয় গঠনের তাৎক্ষণিক সিদ্ধান্ত দেবার কোনো নজির নেই। শিক্ষার্থীদের রাস্তায় জনদুর্ভোগ তৈরি না করে ধৈর্য ধরা ও শিক্ষাঙ্গনে ফিরে যাবার অনুরোধ জানান তিনি। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ করে তিনি কথা বলেন। এ সময় তারা পরস্পর সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভলকার তুর্ক বলেন, বাংলাদেশের মানবাধিকার বিষয়ক নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে মানবাধিকার বিষয়ক হাই কমিশন। এর আগে 2 দিনের সফরে সোমবার রাতে ঢাকায় আসেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। 1 নভেম্বর থেকে পার্বত্য চট্টগ্রামে পর্যটকদের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। 1 নভেম্বর থেকে রাঙামাটি, 5 নভেম্বর খাগড়াছড়ি ও 10 নভেম্বর থেকে বান্দরবান ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা থাকবে না বলে জানিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক মুজাহির উদ্দিন। সকালে বান্দরবান পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্টেক হোল্ডারদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এই তথ্য জানান। গত 8 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত 3 জেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় স্থানীয় প্রশাসন। পাহাড়ের সাম্প্রতিক সংঘাতময় পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। আন্তর্জাতিক বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও যুক্তি পাল্টা যুক্তির এক অনন্য উদাহরণ সৃষ্টি করে অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচন টাউনে নির্বাচনী প্রচারণায় মার্কিনীদের কাছে ট্রাম্পের প্রশ্ন, 4 বছর আগের তুলনায় আপনারা কি এখন ভালো আছেন? I was worried about that. I said North Carolina, we thought maybe 50%, maybe 40 or 30% would show up. More people showed up to vote for this election than any election in the history of North Carolina. Is that right thus far? Can you believe it? They set a record. এরপর একে একে নিজের নির্বাচনী প্রতিশ্রুতিগুলো পুনরাবৃত্তি করেন তিনি। জোর দেন মূল্যস্ফীতি কমানো ও যুক্তরাষ্ট্রে অভিবাসীদের অনুপ্রবেশ বন্ধ করার বিষয়ে।
এ সময় কমলা হ্যারিসের সমালোচনা করে ট্রাম্প বলেন, তার মধ্যে নেতৃত্বের যোগ্যতা নেই। ফ্লোরিডায় মারে-লাগোতে বক্তব্যে কমলাকে সম্পূর্ণ অযোগ্য, মারাত্মক ধ্বংসাত্মক বলে সম্বোধন করেন। এদিকে ওয়াশিংটনের এলিপসে কমলা হ্যারিস ভোটারদের উদ্দেশ্যে একদিকে স্বাধীনতা, অপরদিকে বিশৃঙ্খলা এর মধ্যে সঠিক বিষয়টিকে বেছে নেওয়ার আহ্বান জানান। এ সময় ট্রাম্পকে আমেরিকান গণতন্ত্রের জন্য হুমকি বলেও উল্লেখ করেন তিনি। That is optimistic and excited about what our nation can do together. এরই মধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে আগাম ভোট দিয়েছেন প্রায় 4.5 কোটি মানুষ। মঙ্গলবার আগাম ভোট দেন প্রেসিডেন্ট জো বাইডেন। আগাম ভোট দেওয়া মানুষদের কেউ কেউ সশরীরে ভোট দিয়েছেন, আবার কেউ ব্যালটে ভোট দিয়ে তার ডাকযোগে পাঠিয়েছেন। ফলে মার্কিন ভোটযুদ্ধ শুরু হয়ে গেছে বেশ আগেই। 5 নভেম্বর শেষ লড়াইয়ের প্রতীক্ষায় পুরো বিশ্ব। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। খেলার খবর। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা। মলডরের সেঞ্চুরির পর 6 উইকেটে 577 রানে ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। আগের দিনের 2 উইকেটে 307 রান নিয়ে খেলতে নামেন 2 অপরাজিত ব্যাটার ডি জর্জি ও ডেভিড বেডিংহাম। 18 রান নিয়ে খেলতে নামা বেডিংহামকে বিদায় করে প্রোটিয়ার শিবিরে প্রথম আঘাত হানেন তাইজুল। ক্যারিয়ারের তৃতীয় 50 করে 59 করে আউট হন বেডিংহাম। 141 রান নিয়ে খেলতে নামা ডি জর্জি ডাবল সেঞ্চুরির পথেই ছিলেন। 177 রান করা জর্জিকেও সাজঘরে পাঠান তাইজুল। কাইল ভেরিনাকে আউট করে আরও একবার টেস্টে 5 উইকেট তুলে নেন বাংলাদেশের এই স্পিনার। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে 5 উইকেটে 413 রান সংগ্রহ করে প্রোটিয়ারা। দলের 426 রানে রিকেলটনকে ফেরান নাহিদ রানা। 7ম উইকেটে মুথাস্বামী ও মলডার চট্টগ্রাম মাঠের সর্বোচ্চ 154 রান যোগ করেন। 150 বলে মলডার 105 রানের ইনিংস খেলার পর প্রোটিয়ারা ইনিংস ঘোষণা করে। জবাবে ব্যাট করছে স্বাগতিক বাংলাদেশ। Using his feet